শততম টেস্টের দ্বিতীয় দিনে শুরুটা হলো সেঞ্চুরি দিয়ে। মুশফিকের জন্য এর চেয়ে ভালো স্মৃতি আর কি বা হতে পারে। তবে দিনের শেষ খবর, মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ড্রাইভিং সিটে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে 476 রান তুলে অল আউট হয় টাইগাররা। জবাবে 5 উইকেটে 98 রান তুলে দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। ওরা এখনও পিছিয়ে 378 রানে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। নট আউট 99 কথাটা শোনায় প্রাচীন যুগে জন্ম নেওয়া কোনো এক ছোট গল্পের মতো। একটা মাত্র রানের ব্যাপার, কিন্তু তার ইফেক্ট যেন আকাশ ভেদ করে যায় মহাকাশের পথে। সেই এক রানের চাপ নিয়েই মুশফিকুর রহিম কাটিয়েছেন একটা রাত। তার জন্য হয়তো ব্যাপারটা আরও কঠিন কিছু, কারণ এটা তার শততম টেস্ট। কিন্তু মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের রোদ ঝলমলে সকালে তার মধ্যে খুব একটা তাড়াহুড়ো দেখা গেল না। আইরিশ বোলার হামফ্রিসের করা প্রথম ওভারটায় কোনো রানই নিলেন না। পরের ওভারে পেসার জর্ডান নীলের করা বল দূরে ঠেলে নিয়ে নিলেন সেই ইফেক্টিভ একটা রান। ক্যারিয়ারে আরও একবার পৌঁছে গেলেন 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে। যেন বলে কই করলেন কাজটা। শততম টেস্টটা রাঙালেন আরও একটা 100 রানের ইনিংসে। এর আগে মাত্র 11 জনের আছে এই কীর্তি। আর অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংই একমাত্র ক্রিকেটার যার শততম টেস্টে আছে ডাবল সেঞ্চুরির নজির। ইতিহাস গড়ার এই দিনে মুশির সাথে ছিলেন লিটন কুমার দাস। তিনি খানিক বাদেই 50 পূরণ করলেন। দুজনের পার্টনারশিপ অফ 100 রানসও হয়ে গেল ইতিহাস। গ্যালারিতে দাঁড়িয়ে করতালিরত বিসিবি সভাপতি আর বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে সাক্ষী রেখে লিটন মুশফিক মিলে গড়লেন নিজেদের 7 নম্বর 100 রানের জুটি, যেটা আবার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। মুশি অবশ্য ইনিংসটা আর বেশি সময় ক্যারি করতে পারেননি। স্পিনার হামফ্রিসের বলটা পেয়ে গিয়েছিল আনএক্সপেক্টেড টার্ন অ্যান্ড বাউন্স। সেকেন্ড স্লিপে দাঁড়ানো বালবের্নি বলটা তালুতে বন্দি করতে ভুল করেননি। 106 রানে টাইগারদের মিস্টার ডিপেন্ডেবল ফর অল টাইম যখন ফিরে যাচ্ছিলেন, পেয়েছেন আইরিশ ফিল্ডারদের অভিবাদন। তার আগেই অবশ্য নামের পাশে যুক্ত করে নিয়েছেন 13 নম্বর সেঞ্চুরি মুমিনুল হকের সাথে, যেটা যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ। বাংলাদেশের বাকি গল্পটা টেনে নিলেন লিটন দাস, সাথে মেহেদী মিরাজ। লিটনের সেঞ্চুরিটার জন্য অপেক্ষা করতে হয়নি খুব বেশি। ক্যারিয়ারের 5 নম্বর আর হোম অফ ক্রিকেটে নিজের দ্বিতীয় ফার্স্ট ক্লাস ম্যাচের হিসেবে এটাও তার শততম লড়াই। সেটাই রাঙালেন শতক দিয়ে। যদিও অপেক্ষাটা একটু দীর্ঘই হয়ে গেছে। সবশেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল তার রাওয়ালপিন্ডিতে গেল বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে। ওদিকে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া মেহেদী মিরাজ অবশ্য নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি খুব একটা। লিটনের সাথে 100 রানের পার্টনারশিপ করে ফিরে যান ব্যক্তিগত 47-এ। আর পল স্টার্লিং এর হাতে ক্যাচ তোলার আগে লিটন স্কোরবোর্ডে জমা করেছেন 127। লেজের দিকের ব্যাটাররা খুব একটা সুবিধা না করতে পারায় বাংলাদেশ গুটিয়ে যায় 476 রানে। রানের পাহাড় তৈরি করায় চাপমুক্তভাবেই ফিল্ডিংয়ে নামে টাইগাররা। ওদিকে আয়ারল্যান্ড পড়ে ব্যাটিং বিপর্যয়ে। মিরপুরের উইকেট হাতের তালুর মতো যেন চেনা হাসান মুরাদ তাইজুলদের। 94 রান তুলতে নেই ওদের প্রথম 5 উইকেট। মুরাদের নামের পাশে জোড়া উইকেট। খালেদ, তাইজুল আর মিরাজ মিলে শিকার করেছেন একটি করে। আয়ারল্যান্ড দিন শেষ করেছে 98 রানে। ওরা এখনও পিছিয়ে 378 রানে। সর্বোচ্চ স্কোরার ওপেনার পল স্টার্লিং করেছেন 27। খালিদ জামিল, 71। শততম টেস্টে ছেলে মুশফিকের সেঞ্চুরি মিসের শঙ্কায় পড়েছিলেন বাবা মাহমুদ হামিদ তারা। তবে মুশি করেনি হতাশ। ছেলে টেস্ট যতদিন উপভোগ করে ততদিনই খেলুক, বাবার এমনটাই চাওয়া। মুশফিকের সেরা মুহূর্ত ও কষ্টের মুহূর্ত সহ নানা বিষয়ে তার বাবা কথা বলেছেন খেলাযোগে। নাইয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। মুশফিকময় একটা টেস্ট, মুশফিকময় একটা দিন। গর্বিত পিতা মাহবুব হামিদ তারা, তিনি এই টেস্ট একদম মাঠে বসে দেখেছেন। একটা রানের আক্ষেপ ছিল আগের দিনে। সকালে কি হয় সেই ভয়টাও ছিল। রাতটা কেমন কেটেছে আসলে? কালকে রাত্রে যা কষ্ট পাইছি অতটা না, সকালে বেশি কষ্ট পাইছি। এবং একবার তো ভয় ধরে গেছিল আমার। ওর 4 নম্বর বলটা দেখার পর আমাকে ভয় ধরে গেছিল। এবং ডট বল গেল 6টায়। তারপর আমার মনে হইলো যে ও বোধহয় প্রেশার নিয়ে ফেলছে। তো যদি প্রেশার নিয়ে ফেলে তাহলে তো ও তার স্বাভাবিক খেলা খেলতে পারবে না। এবং আমার কাছে মনে হচ্ছিল যে ওর যে 12টা টেস্ট সেঞ্চুরি আছে, এটা সেঞ্চুরি না, আজকে যদি না হয় সেটা আল্লাহর রহমতে আল্লাহ পাকের মেহেরবানিতে হয়ে গেল। মনে হলো যে আমার বুকে থেকে একটা অসীম পাথর একটা নেমে চলে গেছে, আমি হালকা হয়ে গেলাম। একটা গল্প না জানলেই নয়, আপনাকে যেহেতু কাছে পেয়েছি, তিনি টেস্ট ক্রিকেটটা যতটা যত্ন দিয়ে খেলছেন বা খেলে যাচ্ছেন টিল নাও, ঠিক একইভাবে তার টেস্ট ক্যাপটাও কিন্তু যত্নে রেখেছেন।
এটা আমার মনে হয় বাবা হিসেবে এটার পেছনের গল্পটা আপনি খুব ভালো জানেন। না না না, মুশফিক এমন একটা ছেলে, ও আর কোনো জিনিসকে কাউরে হাত দিতে দেয় না। ও আমাদের না বগুড়ার ভাষায় না ঢাকার ভাষায়, ওর সব কিছুই আলাদা। এবার ওর সহধর্মিনী ওর ওর এই গেটস খেলা সামগ্রীতে টাচ করে না। ও রাখে যেমন রাখে তেমনই থাকে, যে কারণে হারানোর প্রশ্নই ওঠে না। ক্রিকেটার মুশফিককে নিয়ে কোনো গল্প আছে যেটা তার ভক্তরা জানে না এখন পর্যন্ত? আমি নিজেই তো জানি না ও ক্রিকেট খেলতো কোনোদিন। ছোটোবেলায় একটা কথা আমার মনে পড়ে, কত বছর বয়স এটা? ওর 9 কি 10 বছর বয়স। তা আমি বললাম যে কী আর ভুল বলে নাকি, আর ও তো খেলা দেখতে আসছে, ও আবার ম্যান অফ দি ম্যাচ হয় কেমনি, ও ক্রিকেট খেলে? আমি বললাম ও ক্রিকেট খেলে? আমি তো তাই জানি না। তা আপনার ছেলের কোচ কে? তাই আমি বললাম যে ও যে ক্রিকেট খেলে আমি তো তাই জানি না, কোচকে আমি জানবো কোথেকে? তা আমি তো ওকে আবিষ্কার করলাম অচেনা মুশফিককে। আর ছেলে আপনারা কীভাবে করবেন? আর একদম ছোট করে যদি বলেন সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এবং সবচেয়ে কষ্টের মুহূর্ত মুশফিককে নিয়ে। আনন্দের মুহূর্তে যদি বলি তাহলে গল টেস্টের ওই 200 রানটা, ওইটাতে আমরা খুব বাসায় খুবই মানে এত আনন্দ করছি আমরা কল্পনার বাইরে। বাংলাদেশের প্রথম 200 করা আর কি। আর কষ্টটা লাগছে যখন ও T20 ছেড়েছে সেটা না, ওয়ানডে যখন ছেড়েছে তখন খুব কষ্ট লাগছে। ওয়ানডে থেকে যখন ও রিটায়ার করলো, এটা খুব কষ্ট লাগছে আমাকে। আমার মনে হয়েছে যে রিটায়ারমেন্টের বয়স হয়নি ওয়ানডের অন্তত, কারণ এটা পারিপার্শ্বিক ওকে হয়তো একটু তো ইমোশনাল, ওইটা সে ইমোশনালি অফ করে দিয়েছে। শততম টেস্ট খেলে ফেললো, তার ক্যারিয়ারে বা টেস্ট ক্রিকেট ক্যারিয়ারটা আসলে শেষটা কোন জায়গাটা করতে চান, মানে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় ও যতদিন এনজয় করবে, এটা আরও 2-4 বছর হইতে পারে, নাও হইতে পারে, আল্লাহ পাকের ইচ্ছা সেটা। আমি মনে করি যে ও যতক্ষণ উপভোগ করে ক্রিকেট ততক্ষণ ও খেলবে। অনেক উপভোগ ধন্যবাদ। না করলে কেউ হাজার ধরলেও খেলবে না। অনেক ধন্যবাদ। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা। মুশফিক নিজে কখনো কল্পনা করেননি বাংলাদেশি কেউ 100 টেস্ট খেলবেন। শততম টেস্টে সেঞ্চুরি যেন তার জন্য সোনায় সোহাগা। দারুণ এই অর্জন উৎসর্গ করলেন তার দাদা দাদি ও নানা নানিকে, তবে বড় করেই ধন্যবাদ দিলেন সহধর্মিনীকে। দিন শেষে প্রেস কনফারেন্সে 20 বছরের ক্যারিয়ার ও বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভাবনা জানিয়েছেন মুশফিক। সাইফুল রূপকের রিপোর্ট। সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে, মাই ওয়াইফ টু বি অনেস্ট। পৃথিবীতে প্রত্যেক সফল পুরুষের সাফল্যের পেছনে একজন নারীর অবদান থাকে। মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল, ভরসার নাম। ক্রিকেট মাঠে সেই ভরসা তিনি এমনি এমনি অর্জন করেননি। একটা তথ্য দেই, 2005-এ টেস্টে অভিষেক, 2012 পর্যন্ত মুশফিকের টেস্টে মাত্র একটা সেঞ্চুরি ছিল। অর্থাৎ 2013 থেকে 25 এই 12 বছরে 12টা টেস্ট 100-এ এসেছে। বিয়ের পর তার স্ত্রী তার জীবনে আসার পরে সব বদলে গেছে। এতদিন স্ত্রীকে যে কথা বলেনি সেটাই মিডিয়ার সামনে তুলে ধরলেন। আমি হয়তো বা একটু অন্যদের তুলনায় বেশি প্র্যাকটিস করি, বাট এটা পসিবল কখনোই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো। এবং আপনারা কজন জানে না, আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, তো দেখা যায় যে আমার ওয়াইফের ওপর যে এক্সপেকটেশনটা আছে এবং সবাইকে ওইভাবে ম্যানেজ করা, কিছু হলেই ওকে ফোন দিয়ে এটা প্রবলেম বা এটা বা আমার যত টাকা ইমার্জেন্সি আমার দিক থেকে না আসা পর্যন্ত ও যদি সব কিছু করতে পারে সেগুলো ম্যানেজ করা, তো ইটস এ হিউজ থিং। তো এটা আমি বলবো যে আমার এটা অনেক বড় স্যাক্রিফাইস। হ্যাঁ, যদিও ওই সময়গুলো হয়তো বা আমি আর ফিরে পাবো না, কারণ আমার 2টা বাচ্চা আছে সেই সময়গুলো। তারপরে ধরেন রাতে স্বাভাবিক ছোটো বাচ্চারা সারা রাত ঘুমায় না, বাট আই ডিডেন্ট হ্যাড এ ওয়ান সিঙ্গেল স্লিপলেস নাইট টু বি অনেস্ট। কারণ সেই ম্যাক্সিমাম সময় না, পুরোটা সময় সেই রাত জেগে বাচ্চাদেরকে মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে। সো হুইচ ইজ আই এম রিয়েলি ফর এভার তার কাছে গ্রেটফুল। হয়তো বা কখনো এরকম করে তার সামনেও বলা হয় না, তো এটারও একটা কমপ্লেন আছে, বাট টু বি অনেস্ট সে দেখতে বলবো আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট পার্ট। কারণ এটা একটা হিউজ পার্ট, যদিও অলমোস্ট আমার 11 বছরের মতো হয়েছে সংসার লাইফ, বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা 2014 পর থেকে দেখেন, ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ। দাদা দাদি আর নানা নানিকে, কারণ তারা আসলে আমার সবচেয়ে বড় ফ্যান ছিল তারা যখন বেঁচে ছিলেন, এবং তারা যখন মারাও যায় তার আগে যখন একটু অসুস্থও ছিলেন, আমার এখনও মনে আছে। তো আমার দাদা দাদি বোন বা নানা নানি সবাই বলেছিলেন যে ভাই তোমার খেলা দেখার জন্য হলো আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। তো হুইচ ইজ মানে সামথিং মানে খুব কম নাতি বা নাতনিদের কপালে ভাগ্যে জোটে এরকম। তো সেটা বলবো যে তাদের ব্লেসিংসেই আমি আজকে এত দূর টু বি অনেস্ট। আরও অনেক মানুষ আছে, বাট
তো স্পেশাল আমি ডেডিকেটেড করতে চাই তাদের 4 জন। মুশফিককে বলা হয় 4D ক্রিকেটার, অর্থাৎ 4টা ডি: ড্রিম, ডেডিকেশন, ডিটারমিনেশন, ডিসিপ্লিন। সব কিছুই মুশফিকের মাঝে বিদ্যমান। প্র্যাকটিসে, অফ দ্য ফিল্ডে, সব জায়গাতেই তিনি নিয়মটা ঠিকঠাক মানেন এবং কঠোর পরিশ্রম করেন, স্বপ্ন দেখেন। সে কারণে তিনি 100 টেস্ট খেলেছেন, 100 টেস্টে 100 হাঁকিয়েছেন। আমি আসলে একজন বোরিং পারসন, আর আমি প্রত্যেক দিন প্র্যাকটিসে যদি বলেন আমি এক্স্যাক্টলি দ্য সেম থিং আই ক্যান ডু ওভার অ্যান্ড ওভার, ডাজেন্ট ম্যাটার ইট ইস 20 ইয়ার্স অর ইফ আই এম লাইফ ফর নেক্সট 40 ইয়ার্স আই ক্যান ডু দ্যাট ইফ ইটস নেসেসারি ফর মাই সেলফ অ্যান্ড ফর দ্য টিম। আর প্রফেশনালিজম আমার কাছে কোনো ছাড় নেই। আপনি ওয়েদার আই স্কোর 100, ওয়েদার আই স্কোর 0, দ্যাটস নট মাই সাকসেস, ইটস নট ইন মাই হ্যান্ড, বাট দ্য effort, the process, the honesty is in my hand. So that's only one motto in my life. শততম টেস্ট ম্যাচে শতক হাঁকিয়ে প্রেস মিটে এসে প্রায় আধা ঘন্টা কথা বলেছেন। ক্যারিয়ার নিয়ে নানা গল্প উঠে এসেছে। তবে মুশফিক চান আরও লম্বা করতে ক্যারিয়ারটা, যতদিন খেলা যায় তিনি ফিট আছেন, তিনি পরিশ্রম করে যাবেন, দেশের জয়ে আরও অবদান রাখতে চান। পাশাপাশি তিনি টেস্ট ক্রিকেটে আরও উন্নতি দেখতে চান বাংলাদেশের, অর্থাৎ র্যাঙ্কিংয়ে 6-7 থাকতে পারলে আরও ইয়াং জেনারেশন টেস্টে এসে ভালো পারফর্ম যেন করে, সেই প্রত্যাশাই মুশফিকুর রহিমের। সাইফুল রূপক, 71, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এশিয়া কাপ রাইজিং স্টার্সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আকবর আলীর দল, যেখানে ওদের প্রতিপক্ষ শক্তিশালী ভারতে দল। শুক্রবার বিকাল 3:30টায় কাতারের দোহা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মাঠে নামবে দুদল। আকবর আলীর নেতৃত্বে গ্রুপ পর্বের 3 ম্যাচের 2টিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ এই দল। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও বাংলাদেশ হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে বি গ্রুপে থাকা ভারত সেমিফাইনালে এসছে গ্রুপ রানার্স আপ হয়ে। গ্রুপ পর্বে ওরা পাকিস্তান শাইন্সের কাছে হেরে যায় 8 উইকেটে। আর বাংলাদেশের গ্রুপ পর্বের একমাত্র হার শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 6 রানের ব্যবধানে। আকবর, সোহান, রিপন, মল্লরা যে ফর্মে আছেন সেই ধারাবাহিকতা থাকলে সেমিফাইনালে ভারতকে হারানো খুব একটা কঠিন হবে না বাংলাদেশের জন্য। উদ্বোধন হলো হোন্ডা ফুটসাল লিগের। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। টুর্নামেন্টের ট্রফি ও আয়োজনে বেশ মুগ্ধ ফুটবলের এই তারকা। ক্যাপ্টেন জামাল ভুঁইয়াকে নেইমার জুনিয়রের স্বাক্ষরিত একটি ব্রাজিলিয়ান জার্সি উপহার দেওয়া হয়। দেশে ফুটবলের পুনর্জাগরণে অনুপ্রাণিত হয়ে ফুটসালেও তরুণদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হোন্ডা। তবে শুধু ফুটসাল নয়, সব ধরনের খেলাতে তরুণদের যুক্ত করতে জয়, গ্রোথ এবং কানেক্টেড 3 চেতনার ভিত্তিতে সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠান। কোনো বড় টুর্নামেন্ট কোয়ালিফাই করতে হবে, দেন আপনি দেখবেন ক্রেজিনেস আরও বাড়বে। আর কত বছর যে ট্রফি আমি দেখছি, এটা জাস্ট একটা নিজের অপিনিয়ন না, বাট যে ট্রফি হন্ডা প্রেজেন্ট করছে আমার খুব ভালো লাগছে, টু বি অনেস্ট। কানাডায় ফিরে যাওয়ার আগে পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত স্কুল ভ্রমণে গেলেন সমিত সোম। ন্যাশনাল হিরোর আগমনে স্কুল শিক্ষার্থীদের মাঝে আনন্দের সীমা নেই। দেশে অবস্থান করার প্রতিটা মুহূর্ত যেন উপভোগ করেছেন এই মিডফিল্ডার। মৌলভীবাজার থেকে আহমেদ ফারুক মিলাতের তথ্য ছবিতে আবু নাইমের রিপোর্ট। ফিফা উইন্ডোতে এসেছিলেন বাংলাদেশে, ম্যাচ খেললেন, দলকে জেতাতে রাখলেন বড় ভূমিকা। ফেরার পথে ভালো কিছু স্মৃতি নিয়ে কানাডায় যাওয়ার কথাই ভাবলেন সমিত সোম। তাই তো ছুটে গেলেন স্কুলে, যেখানে একটা সময় কেটেছে বাবা মানস সোমের ছোটবেলা। নিজ বাড়ি মৌলভীবাজারে গিয়ে পরিবারের সাথে সময় কাটানো শেষে কানাডায় ফিরে যাওয়ার আগে ভাবনায় আসলো বাবা দাদার স্মৃতি বিজড়িত স্কুল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালেন। আর তখন স্কুল জুড়ে যেন সাজ সাজ রব। শিক্ষার্থীদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। সমিত এসেছেন বলে কথা। এই দেশের প্রতি সমিতের একটু বেশিই টান। জাতীয় দলে খেলার পর প্রথমবার নিজ বাড়িতে গেলেন একদিনের জন্য। এত অল্প সময়ের পুরোটাই যেন সমিত ব্যবহার করতে চাইলেন। প্রথমে আপনজনদের সাথে দেখা করলেন, এরপর স্কুল ভ্রমণ। বাংলাদেশের প্রতিটা মুহূর্তই যেন উপভোগ করতে চাইলেন সমিত সোম। বাংলাদেশের এই সফরটা বেশ ভালোভাবেই শেষ করেছেন সমিত। লাল সবুজের সামনে সিঙ্গাপুর ম্যাচ। এশিয়ান কাপ কোয়ালিফাই ওই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ম্যাচ জেতা। ভারতকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ নামে ভারে এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষেও জয় পেতে চাইবে। সেই স্বপ্নই দেখছেন সমিত সোম। বাংলাদেশের ফুটবলের অবস্থা পরিবর্তনে হামজার পর সবচেয়ে বেশি সমিত সোমের নামটা উচ্চারিত হয়েছে। কানাডিয়ান লিগের এই ফুটবলার অল্প দিনেই বাংলাদেশের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছেন। এখন সময় দেশের হয়ে কোনো ট্রফি জেতার, যা এই আনন্দকে বাড়িয়ে দিবে বহুগুণ।
আবু নাইম, ৭১। প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যক্রম মুগ্ধ করেছে এশিয়ান কাবাডি ফেডারেশনের সেক্রেটারি সরওয়ার রানাকে। ১৭ নভেম্বর শুরু হওয়া দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ দেখতে আসেন পাকিস্তান ও এশিয়ান কাবাডি ফেডারেশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সরওয়ার রানা। পুরো আয়োজনে মুগ্ধ হয়ে বাংলাদেশের ম্যানেজমেন্টের সাথে আগামীর পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি। এমনকি ভবিষ্যতে সাফের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়েও কাবাডির নতুন কোনো আসর আয়োজনের ইচ্ছা তার। তবে দলের সংখ্যা কম হওয়ায় কিছুটা হতাশাও আছে তার কণ্ঠে। আয়োজন বিশ্বকাপ স্তরের, এমনকি বিশ্বকাপের থেকেও অনেক উন্নত ও চমৎকার। আমি ভাবতে পারিনি যে বাংলাদেশ এটি করতে পারবে, কিন্তু বাংলাদেশ তা প্রমাণ করেছে। এর মানে হলো এখন বাংলাদেশের কাবাডি ফেডারেশন নিরাপদ হাতে আছে। এই বিশ্বকাপের মান ইতোমধ্যেই আগের থেকে অন্যান্য বিশ্বকাপের চেয়ে অনেক উন্নত হয়েছে। শুধুমাত্র একটি কাজ বাকি ছিল, আর তা হলো ৩, ৪, ৫ বা ৬টি দল আরো অন্তর্ভুক্ত করা। আমাদের পরিকল্পনা আছে ভালো মেগা কাবাডি ইভেন্ট আয়োজনের বিভিন্ন অংশে, যেমন বাংলাদেশ, ইউরোপ, আফ্রিকা এবং ইরান, পাকিস্তানের মতো জায়গায় মেগা কাবাডি ইভেন্ট আয়োজন করার জন্য। ইউরোপিয়ান ফুটবলের শিরোনামে আবারও বার্সেলোনা। কারণটা লিওনেল মেসি নয়, না কোনো নতুন তারকা, বরং তাদেরই বর্তমান গোল মেশিন রবার্ট লেভানডফস্কিকে নিয়ে। সম্প্রতি জানা গেছে চাঞ্চল্যকর এক তথ্য। ২০২২-২৩ মৌসুমের শেষ ২ ম্যাচে গোল করা বন্ধ করতে বলা হয়েছিল লেভাকে, কিন্তু আরও 2 গোল মানেই বায়ার্নকে অতিরিক্ত €২.৫ মিলিয়ন পরিশোধ। সেই আর্থিক চাপ থেকে বাঁচতেই এই বিতর্কিত নির্দেশনা। ফুটবল দুনিয়াকে নাড়িয়ে দেওয়া এই বিরল ঘটনা নিয়ে আরও জানাচ্ছেন জুবায়ের নূর। ফুটবলের নাটকীয়তা তো কতই দেখেছেন, কিন্তু এমন ঘটনা কি শুনেছেন এর আগে কখনো? পোলিশ ফিনিশার রবার্ট লেভানডফস্কি যখন বার্সেলোনার আক্রমণ ভাগের প্রাণ, ঠিক তখনই শিরোপা উৎসবের মধুরতম সময়ে তাকে ডেকে পাঠায় ক্লাব কর্তৃপক্ষ। বৈঠকে উপস্থিত থাকেন সভাপতি হুয়ান লাপুর্তো, এবং সেখানেই নাকি বার্সা বার্তা দেয়, শেষ 2 ম্যাচে তোমার আর গোল করা চলবে না। ক্যারিয়ারের প্রতিটি ম্যাচে গোলের ক্ষুধা যার পরিচয়, সেই লেভানডফস্কির কাছে কেনই বা এমন চাওয়া? অবাক তো হতেই হয়, কিন্তু কারণটা কৌশলগত ছিল না, বরং খাঁটি আর্থিক বিপর্যয়। কারণ বায়ার্ন থেকে তাকে কিনতে যে €৫ মিলিয়ন ভ্যারিয়েবল যুক্ত হয়েছিল, তাই 25তম গোল ছুলেই ক্লাবকে পরিশোধ করতে হতো €2.৫ মিলিয়ন অ্যান্ড অন। আর তাই নাকি গোল আটকে রাখার সিদ্ধান্ত। শেষ 2 ম্যাচে পুরো সময় খেলেও গোল পাননি রবার্ট লেভানডফস্কি। এটুক শুধু পরিসংখ্যান, কিন্তু নৈতিকতার মাঠে এ অধ্যায় এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। তবুও 23 গোলে জিতে নেন পিচিচি ট্রফি, পেছনে ফেলেছেন কারিম বেনজেমাকেও। এ ঘটনার মধ্যেই ফুটবল বিশ্বে আবারও উঠে এলো বার্সেলোনার বাস্তবতা। অসঙ্গতিপূর্ণ অর্থনীতি, বেতন কাঠামোর ভার, আর লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লেতে এখনো 1:1 রুলে ফেরা না ফেরা। লেভানডফস্কি ক্লাবের সর্বোচ্চ বেতনভোগী। এটা যেমন মাঠে তার গুরুত্ব বুঝিয়ে দেয়, ঠিক তেমনি আর্থিক ভারও বাড়ায়। চুক্তি শেষ হতে আর মাত্র 1 মৌসুম। ক্লাবের ভেতর থেকে ভেসে বেড়ানো গুঞ্জন, নতুন চুক্তির পরিকল্পনা নেই। অর্থাৎ ক্যাম্প নুর আকাশে লেভানডফস্কির ভবিষ্যৎ এখন ধোঁয়াশা। তবুও মাঠের লড়াইয়ে লেভানডফস্কি এখনো টপ ক্লাস। সেল্তা ভিগোর বিপক্ষে হ্যাটট্রিক করে 106 গোল ছুঁয়ে পেরিয়েছেন নেইমারকে। চলতি মৌসুমেও লা লিগার বার্সার সর্বোচ্চ গোলদাতা তিনি। 37 বছর বয়সেও গতির কমতি নেই। সিদ্ধান্তে এখনো ধার, আর গোল পোস্ট দেখলে তার ক্ষুধা অপরিবর্তিত। এই ধারাবাহিক পারফরমেন্সই তাকে আবার আলোচনায় নিয়ে এসেছে। লক্ষ্য এখন এসি মিলান। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ইগলি ও লেভানডফস্কির এজেন্ট পিনি জাহাভির আলোচনায় উঠে এসেছে মিলানের আগ্রহ। তবে বাধা তার বার্ষিক বেতন €20 মিলিয়ন। সেটা মিলানের পক্ষে সম্ভব নয়। তবে লেভানডফস্কির হৃদয় কোথায়? তিনি নিজেই বলেছেন, বয়স কোনো বাধা নয়, আমি এখনো ক্ষুধার্ত, এখনো জিততে চাই। জুবায়ের নূর, ৭১। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।